আজ আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের কাশীপুর নিয়ে। দেখুন, এটা শুধু একটা নির্বাচনী এলাকার গল্প না। এটা হলো ওখানকার মাটির কথা, ওখানকার মানুষের মনের কথা। আমরা এখানে ভোটের হার জিত নিয়ে আলোচনা করতে আসিনি। আমাদের উদ্দেশ্যটা আরও গভীর, মানুষের রায়টাকে বোঝা। কারণ আসল কথা হলো, মাটিকে যদি না চেনা যায় তাহলে মানুষের মনও বোঝা যায় না। তো কাশীপুর জায়গাটা ঠিক কোথায়? একদম পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের সমম কেন্দ্রে। আর এখানকার ভূগোলটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানকার জঙ্গল, নদী, এখানকার মাটির ধরন, এগুলো শুধু এখানকার অর্থনীতিকে চালায় না, এগুলোই ঠিক করে দেয় এখানকার মানুষের জীবন কেমন হবে, তাদের রাজনীতির অভিমুখ কোন দিকে যাবে। একটা খুব সহজ কিন্তু জরুরি কথা আছে। মানুষের সেবা করতে হলে আগে সেই মাটিকে বুঝতে হবে। তাদের শিকড়টা কোথায় সেটা না জানলে সেবাটা ঠিকভাবে হয় না। আর আমাদের আজকের পুরো আলোচনার ভিত্তি কিন্তু এই দর্শনটাই। তাহলে চলুন দেখে নিই আমাদের আজকের আলোচনাটা কিভাবে এগোবে। আমরা শুরু করব কাশীপুরের মাটি আর মানুষের পরিচয় দিয়ে। তারপর দেখব এখানকার রাজনৈতিক পালাবদলের কারণগুলো কি, আর সবশেষে আমরা একটা সমাধানের পথ খোঁজার চেষ্টা করব কিভাবে মানুষের বিশ্বাস আবার অর্জন করা যায়। আচ্ছা, তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে। চলুন সরাসরি কাশীপুরের বাস্তব চিত্রটা দেখি। কারা থাকেন এখানে, কেমন তাদের সমাজ। কাশীপুরের সামাজিক গঠনটা যদি দেখেন তাহলে একটা জিনিস খুব স্পষ্ট। এখানকার জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের। দেখুন, প্রায় ২৮.৫% হলেন তপশিলি জাতি আর প্রায় ২৪.৮% তপশিলি উপজাতি। মানে এই দুটো সম্প্রদায়ই এখানকার সমাজের একেবারে মূল কাঠামো। তাই তাদের সমস্যা, তাদের চাওয়া পাওয়া না বুঝলে এখানকার শাসন ব্যবস্থাটা অসম্পূর্ণই থেকে যাবে। এবার যদি আমরা ধর্মীয় দিকটা দেখি, এখানে প্রায় ৮৫.৭% মানুষ হিন্দু, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা হিন্দুদেরই। তবে এর পাশাপাশি মুসলিম এবং অন্যান্য আদিবাসী ধর্মীয় সম্প্রদায়ের মানুষও এখানে থাকেন। আর এই যে একটা মিশ্র সংস্কৃতি, এটাই কাশীপুরের পরিচয়কে আরও সুন্দর করে তুলেছে। কিন্তু এই সব কিছুর নিচে একটা চাপা উদ্বেগও আছে। গ্রামের রাস্তাগুলো ভাঙাচোরা, যার মানে অনেক গ্রামই প্রায় বিচ্ছিন্ন। নদীর বাঁধগুলো খুব মজবুত নয়, ফলে প্রতিবছর বর্ষাকালে একটা ভয় কাজ করে। তার ওপর যুবকদের হাতে কাজ নেই, আর জিনিসপত্রের যা দাম তাতে সাধারণ মানুষের জীবন চালানোই কঠিন হয়ে পড়েছে। এগুলো শুধু খাতায় কলমে লেখা সমস্যা নয়, এগুলো হলো ওখানকার মানুষের প্রতিদিনের লড়াই। তো এই যে সামাজিক আর অর্থনৈতিক পরিস্থিতি, এটা কাশীপুরের রাজনীতিতে কীরকম প্রভাব ফেলল, চলুন এবার সেটা দেখা যাক। কারণ গত কয়েক বছরে এখানে যা হয়েছে তাকে একটা রাজনৈতিক ভূমিকম্প বললে ভুল হবে না। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এখানকার ভোটদানের হার ছিল ৬৮% মতো। বেশ স্বাভাবিক, তাই না? কিন্তু মাত্র ৫ বছর পর ২০২১-এ ছবিটা পুরোপুরি পাল্টে গেল। ভোটদানের হার লাফিয়ে বেড়ে দাঁড়াল প্রায় ৮৫%। এই যে বিপুল বৃদ্ধি, এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা ছিল পরিবর্তনের জন্য মানুষের একটা জোরালো বার্তা, একটা নীরব বিপ্লব। আর এই পরিবর্তনের আসল ছবিটা তো আরও নাটকীয়। ২০১৬ সালে ভাবুন, বিজেপির ভোট শেয়ার ছিল মাত্র ৬.৯%, আর ২০২১-এ সেটা বেড়ে দাঁড়াল ৪৭.৭%। মাত্র ৫ বছরে এমন একটা অবিশ্বাস্য পরিবর্তন কিভাবে হলো এটা? এর পেছনে কারণগুলো কি ছিল? এই যে এত বড় একটা রাজনৈতিক ওলটপালট, এর মূলে ছিল মানুষের মনে জমে থাকা গভীর ক্ষোভ, কিছু নৈতিক আঘাত। চলুন এবার সেই কারণগুলোর গভীরে যাওয়া যাক। মানুষের এই ক্ষোভের পেছনে কয়েকটা বড় কারণ ছিল। যেমন ধরুন, শিক্ষক নিয়োগে দুর্নীতি, যেটা তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। ভোটের পর যে হিংসার ঘটনাগুলো ঘটে, তা মানুষের মনে একটা গভীর ভয় তৈরি করেছিল। সরকারি প্রকল্পে সুবিধে পেতে গেলে কাটমানি দিতে হয়, এই অভিযোগটা পুরো সিস্টেমের ওপর থেকেই বিশ্বাসটা নষ্ট করে দিয়েছিল। আর সবশেষে রেশনে যে খারাপ মানের চাল দেয়া হচ্ছিল, সেটা ছিল সাধারণ মানুষের আত্মসম্মানে প্রতিদিনের একটা আঘাত। শুধু রিপোর্ট বা ডেটা নয়, মানুষের মুখের কথাটা শুনুন। আমাদের সাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছিল, আমাদের জীবন কেড়ে নেওয়া হয়েছিল। এটা কোনো রাজনৈতিক স্লোগান না,
এটা হলো সেই সব সাধারণ মানুষের কষ্ট যাদের নিরাপত্তার আশ্বাসটা ভেঙে দেওয়া হয়েছিল। যখন হিংসা আর ভয় মানুষের রোজকার জীবনের অংশ হয়ে ওঠে, তখন তারা পরিবর্তন চাইবে, এটাই তো স্বাভাবিক। এখানে একটা কথা পরিষ্কার করে বলা দরকার, আমাদের এই আলোচনার উদ্দেশ্য কোনো ব্যক্তিকে আক্রমণ করা নয়। আমাদের লক্ষ্য হল সিস্টেম বা ব্যবস্থার ভেতরের সমস্যাগুলোকে তুলে ধরা। কারণ সাংবিধানিক মর্যাদা রক্ষা করে তথ্যের ভিত্তিতে কথা বলাই হল দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের কর্তব্য। আচ্ছা, মানুষের ক্ষোভের কথা তো বুঝলাম, কিন্তু এই ক্ষোভটা ভোটের বাক্সে ঠিক কিভাবে প্রতিফলিত হল? চলুন এবার রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক শক্তি আর দুর্বলতার দিকগুলো একটু খতিয়ে দেখি। আমরা যদি সিস্টেমের দিক থেকে দেখি, তাহলে জেতা প্রার্থীর কিছু সুবিধা ছিল, যেমন কেন্দ্রীয় সরকারের সাথে তার যোগাযোগ এবং কেন্দ্রীয় প্রকল্পগুলো মানুষের কাছে নিয়ে আসার সুযোগ। আবার তিনি নিজে একজন সাঁওতালিভাষী স্থানীয় আদিবাসী নেতা, যা একটা বড় পরিচয়। কিন্তু দুর্বলতার দিকও ছিল, যেমন স্থানীয় উন্নয়নের ক্ষেত্রে তার রেকর্ড তখনও তেমন জোরালো ছিল না, আর দলের ভেতরেও কিছু চাপা অসন্তোষ ছিল। এই নির্বাচনে একটা বড় ভূমিকা নিয়েছিল সেই সব ভোটাররা যাদের আমরা বলি রিডিমেবল ভোটার্স। মানে এরা কোনো নির্দিষ্ট দলের অন্ধ সমর্থক নন। এদের অনেকেই হয়তো আগে তৃণমূল বা বামেদের সমর্থন করতেন, কিন্তু দুর্নীতি আর নিষ্ক্রিয়তায় বিরক্ত হয়ে তারা এমন একটা সরকার খুঁজছিলেন যে সরকার সত্যি কাজ করবে। আর এই ভোটারদের ভোটই কিন্তু শেষ পর্যন্ত খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল। এতক্ষণ তো আমরা সমস্যা আর তার কারণগুলো নিয়ে কথা বললাম, কিন্তু শুধু সমস্যা খুঁজে বের করলেই তো হবে না, সমাধানটাও ভাবতে হবে। চলুন এবার বিশ্লেষণ থেকে বেরিয়ে একটা কার্যকরী সমাধানের রূপরেখা নিয়ে আলোচনা করি। এখানে কয়েকটা নির্দিষ্ট প্রকল্পের কথা ভাবা যেতে পারে, যেগুলোর মাধ্যমে মানুষ সরাসরি উপকৃত হবে। যেমন কাশীপুর হুড়া রাস্তাটা যদি 150 কোটি টাকা খরচ করে 2 বছরের মধ্যে ঠিক করা যায়, তাহলে ওখানকার ব্যবসা বাণিজ্যে একটা নতুন গতি আসবে। আবার দেখুন, মাত্র 50 কোটি টাকায় 18 মাসের একটা বন্যা সুরক্ষা প্রকল্প হাজার হাজার চাষির জমি আর জীবিকা বাঁচাতে পারে। আর যদি একটা কৃষি প্রসেসিং হাব তৈরি করা যায়, তাহলে প্রায় 5,000 নতুন কাজের সুযোগ তৈরি হবে। এটাই হলো গভর্নেন্স ROI, অর্থাৎ শাসনের মাধ্যমে মানুষের জন্য সত্যিকারের রিটার্ন। বড় বড় প্রকল্পের পাশাপাশি যে সরকারি যোজনাগুলো চলছে, সেগুলোকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াটা আরও বেশি জরুরি। মানে শুধু প্রতিশ্রুতি নয়, কাজটা করে দেখাতে হবে। যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনার সব বাড়ি যাতে তৈরি হয়ে যায়, জল জীবন মিশনে প্রত্যেক বাড়িতে যাতে পাইপের জল পৌঁছায়, আর আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা যাতে 90% বেশি মানুষ পায়, এই ছোট ছোট কিন্তু জরুরি কাজগুলোই মানুষের বিশ্বাস ফিরিয়ে আনার আসল উপায়। আর এই সব কিছুর মূলে রয়েছে একটাই জিনিস, বিশ্বাস। বিশ্বাস অর্জন করাটা কিন্তু একদিনের কাজ নয়, এটা একটা লম্বা সফর। আর এর জন্য শুধু মুখের কথা নয়, একটা সুস্পষ্ট কৌশল দরকার। এই বিশ্বাস অর্জনের জন্য একটা চতুর্মুখী কৌশলের কথা ভাবা যেতে পারে। এর 4টে দিক আছে। একদিকে যেমন দুর্নীতি আর হিংসার বিরুদ্ধে কঠোর হতে হবে, তেমনি অন্যদিকে কেন্দ্রীয় প্রকল্পগুলো দিয়ে মানুষের জীবনে স্থিতিশীলতা আনতে হবে। তৃতীয়ত, ডেটা ব্যবহার করে মানুষের আসল প্রয়োজনটা বুঝতে হবে। আর চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সুরক্ষা, বিশেষ করে মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করা। এই 4টে দিক যখন একসাথে কাজ করবে, তখনই মানুষ একটা সুরক্ষিত ভবিষ্যতের আশ্বাস পাবে। আর হ্যাঁ, মানুষের সঙ্গে সংযোগ তৈরির এই পুরো প্রক্রিয়াটায় একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, প্রত্যেক ব্যক্তির সম্মান এবং তার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করাটা কিন্তু সবচেয়ে জরুরি। ভারতের ডেটা সুরক্ষা আইনকে সম্মান করা বিশ্বাস তৈরির প্রথম শর্ত। তাহলে সবশেষে একটা প্রশ্ন থেকে যায়, রাজনীতির আসল কাজটা কি? শুধু মানুষকে সরকারি সাহায্য দেওয়া, নাকি এমন একটা সিস্টেম তৈরি করা যাতে মানুষ নিজেই নিজের ভবিষ্যৎ গড়ার শক্তি পায়? এই প্রশ্নটা নিয়ে আমাদের সবাইকে হয়তো একটু ভাবা দরকার। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হয়ে উঠতে চান এবং আপনার এলাকার উন্নয়ন করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন। আমাদের ইমেল করুন mgr@blueprintstrategies.ai তে, অথবা ফোন করুন 080 4204 1602